রাজি হওয়া না হওয়া পরে দেখা যাবে। এখন কিভাবে এখানে 15 দিন থাকবো সেটা চিন্তা করো। 3 দিনের জন্য এসে এখন 15 দিন। ওকে নিয়ে আসলে ভালো ফ্রিতে হানিমুন করা যেতে পারত, কিন্তু এখন এতগুলো স্টুডেন্ট নিয়ে চিন্তায় মরছি। আল্লাহ জানে 15 দিনের কি অঘটন ঘটিয়ে ফেলে। আমার চাকরি তো আমার বাপ খেয়ে ফেলবে। আশু অবাক হয়ে প্রশ্ন করল, স্যার, অঘটন কেন ঘটবে? তাছাড়া আমরা এখানে ছোট নই, বড় হয়ে গেছি। দেখছেন না সবাই কত খুশি। এটাই তো সমস্যা। সবাই খুশি কেন জানো? অনেকে খুশি ঘুরতে পারবে বলে, আবার অনেকে খুশি বয়ফ্রেন্ড সাথে আছে বলে। আমার তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জাতি স্টুডেন্টকে নিয়ে ভয় হচ্ছে। হে আল্লাহ, রক্ষা করো, কেউ যেন আবার অন্য কিছু করে না বসে। আশু লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। আশুর পিছনে অন্তু উঠল। আশু লজ্জা মাখা কণ্ঠে বলতে লাগলো, আপনি উঠছেন কেন? তোমার দেখা দেখি। আমি তো লজ্জায় পড়ে গেছি। স্যার, আপনার মাইন্ড কত খারাপ। আমরা ঘুরতে আসছি আর আপনি বাজে চিন্তা করছেন। আমার জায়গায় থাকলে বুঝতে, শুধু শুধু চিন্তা করার পাত্র আমি নই। সুব্রতার গায়ে সেই পোশাক, যে পোশাক লজ্জায় লাল হয়ে গিয়েছিল, সেই পোশাক এখন তার গায়ে। চুপচাপ একটা রুমে বসে আছে, কিছুতেই সে বাইরে বের হবে না। এলাকার মানুষের কাছে এই পোশাক কিছুই নয়, কিন্তু স্পন্দন, সে তো এখানকার মানুষ নয়। লজ্জায় মাথা নিচু করে দোয়া করছে, আর জামা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। হঠাৎ দরজার কটমট শব্দে দরজার দিকে তাকালো। বাঁশের তৈরি এক চালা দরজা। স্পন্দনকে দেখে অবাক হলো ভীষণ। স্পন্দনের পরনে লুঙ্গি আর ফতোয়া, লুঙ্গি হাঁটু নিচ পর্যন্ত, মাথায় গামছা দিয়ে পাগড়ি। সে সুব্রতা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। স্পন্দনের তাকানোতে আরো অস্বস্তি বোধ করল সুব্রতা। স্পন্দন সুব্রতার মুখ দেখে বুঝতে পেরে মুচকি এসে সুব্রতার পাশে বসলো। মাথা থেকে গামছার পাগড়ি সুব্রতার হাতে দিয়ে বলল, জড়িয়ে নাও, অস্বস্তি বোধ হবে না। বাই দা ওয়ে, খুব সুন্দর লাগছে। সুব্রতা কথা না বলে গামছা এক প্রকার কেড়েই নিল, সুন্দর করে গায়ে জড়িয়ে ফিসফিস করে বলল, আমাদের খেতে দিবে না? আসলে খুব ক্ষুধা লাগছে। স্পন্দন হেসে বলল, পেটুক মেয়ে একটা, ওয়েট করো, এক্ষুনি নিয়ে আসবে। দেখেছো মানুষগুলো কত ভালো। তা অবশ্য ঠিক। টিভি অন করে চোখের পানি ফেলছেন মিসেস সাবিনা বেগম। সুব্রতা 15 দিন পর আসবে ভেবেই কান্না পাচ্ছে তার। মেয়েটার যেন চিন্তায় তার প্রচুর মাথা ধরেছে। স্পন্দনের নাম্বার অফ। চিন্তায় সে অস্থির। স্পন্দনের বাবা বাসায় ফিরতেই চেঁচিয়ে কান্না করতে লাগলেন। ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলে উঠলেন তিনি, চিন্তা করো না, ওরা ঠিক আছে। তাছাড়া স্পন্দনও নাকি গেছে। স্পন্দন কেন গিয়েছে? তোমার ছেলের মনের হাব ভাব কেউ বলতে পারবে না, যখন যা ইচ্ছা করবে। এখন অফিস সামলাবে কে? সাকিব একা তো কিছু পারবে না। আর আমি আজ এক মৌলবীর কাছে গিয়েছিলাম, উনি বলেছেন সুব্রতার বিয়ে এখন সম্ভব নয়, 4 মাস 10 দিন পর বিয়ে পড়াতে হবে। সাকিবের মা কিছুটা একটা শান্তি পেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ভালো হয়েছে, এই ফাঁকে মেয়েটাও একটু ঘোরাঘুরি করে আসুক। অন্যদিকে নীলু কথা শুনে চমকে উঠল সাকিব। নীলু কান্না মিশ্রিত কণ্ঠে নাক টেনে বলল, অন্তু স্যার আমার সাথে এমন করবে আমি কখনো ভাবিনি। আপনার ভাই স্পন্দনও ওনার সাথে জড়িত। আপনার ছোট ভাইকে আমি কত সম্মান করতাম, আর শেষমেশ কিনা উনি আমার সাথে। বলেই কান্না করতে লাগলো নীলু। নীলুর এইটুকু কথা শুনে সাকিবের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সে বিশ্বাস করতেই পারছে না তার ভাই কিংবা অন্তু এমন কিছু করবে। সে ভীত কণ্ঠে বলল, কি করেছে ওরা দুজন? আমি যখন ভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন আমার রিক্সা থামিয়ে আমাকে নামতে বলে অন্তু স্যার। আমি রিক্সা থেকে নেমে স্যারকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন স্যার বলেন আমার ফ্রেন্ড আশু নাকি পায়ে ব্যথা পাইছে, তাই আমাকে এক্ষুনি ওনার সাথে যেতে হবে। সুব্রতা নাকি রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে। সুব্রতার কথা শুনে স্পন্দন এসেছে, আর আশু নাকি আমার নাম জপ করছে। স্যারের কথা শুনে এক কথায় চলে গেলাম স্যারের সাথে। একটা রুমে আমাকে যেতে বলে। রুমে ভিতরে যেতে বাহিরে থেকে বন্ধ করে ওরা দুজন চলে যায়। এমনকি আপনার ছোট ভাই আমার ব্যাগ আগে থেকেই রেখে দিয়েছিল, সেই কারণে আমি ফোন দিতে পারিনি। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? সরি, আমার জন্য আপনি কাজকর্ম ফেলে যেতে চেয়েছিলেন, কিন্তু এখন আপনার ভাই আমার পথে বাধা সৃষ্টি করলো। 15 দিন আমি আপনাকে না দেখে থাকবো কিভাবে? মরে যেতে ইচ্ছে করছে আমার। হে ভগবান, কিছু একটা করো। সাকিব ধমক দিয়ে উঠলো নীলুকে। ধমক খেয়ে নীলু চুপচাপ কান্না করতে লাগলো। সাকিবের এখন
ছোট ভাইয়ের জন্য গর্ববোধ হচ্ছে। স্পন্দন কাছে থাকলে হয়তো দুগালে 100টা চুমু দিত। নিজে খুশি দমে রাখতে না পেরে বলেই ফেললো, ছোট ভাইয়ের কারণে গর্বে আমি গর্ভবতী, সরি গর্ববোধ ফিল করছি জানো। নীলু এইবার ভীষণ ক্ষেপে গেল। সে যেতে পারেনি, এই জন্য সাকিবের কষ্ট হওয়ার উচিত, কিন্তু সে তা না করে খুশি, তার মানে কোনো ঘাবলা আছে। সন্দেহ কণ্ঠে বলল, আমার সতীন নিশ্চয়ই খুঁজে পাইছেন। ওয়েট, আমিও আপনার সতীন খুঁজে বের করছি। জানেন, একটা ফু দিব, 100টা ছেলে এসে হাজির হবে, তার মধ্যে আমার কাজিনই হবে 60-এর কাছাকাছি। জানেন না কোন বংশের মেয়ে আমি। সাকিবের ইচ্ছে হলো আজ নীলুকে সে জ্বালাবে, তাই নীলুর ছবির দিকে তাকিয়ে ঠোঁটের কোনায় দুষ্টি হাসি ঝুলিয়ে রেখে বলল, সে কিন্তু খুব সুন্দরী, একদম কুমিল্লার রসমালাই, কলকাতার রসগোল্লা। বাজে লোক একটা, শয়তানের নানা, রামছাগলের বড় ভাই, পচা নদীর মরা মাছ, টিকটিকির হাগু, বিড়ালের নানা, ছাগলের 3 নম্বর বাচ্চা, পৃথিবীর যত ছিমার্কা কথা আছে সব আপনি। ব্যাটা লুচু, সামনে থাকলে চোখ খুলে লুডু খেলতাম। সাকিবের খুশি কে দেখে নীলুর বকা শুনছে আর হাসছে। নীলু এবার বিরক্ত হয়ে ফোন কেটে দিবার আগে বলল, উফ, অসহ্য। সুব্রতা ভাবছে কোথায় ঘুমাবে সে, রাতে বাইরে থাকা তার পক্ষে সম্ভব নয়, আর স্পন্দনের সাথে এক রুমে তা তো আরো অসম্ভব। চিন্তা করতে করতে সে পায়চারি করছে। অন্য রুমে থাকলে সন্দেহ করবে লোকজন। ভাবনা চিন্তার পাহাড় যখন গাড়ে ওঠে তার মাথায়, তখনই হাজির হয় স্পন্দন। কি ভাবছেন ম্যাডাম? কিভাবে আপনাকে খুন করা যায় তাই ভাবছি। আমি তো অনেক আগেই খুন হয়ে গেছি ম্যাম। আপনার শুভ্ররাঙা মুক্তি দেখে আমি আগেই খুন হয়ে গেছি। আমাকে খুন করার জন্য আপনাকে জেলে পাঠানোর গুরুতর আবেদন জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। বিরক্ত নিয়ে বলল সুব্রতা। কথার কি বালাই, শুনেই তো বমি পায় আমার। ছি মার্কা কথাবার্তা, মরণ। মরণ শব্দটি সুব্রতা টেনে টেনে বলল। স্পন্দন কপালের চোখগুলো এক হাত উপরে তুলে সুব্রতাকে বেঞ্চি কেটে সেও টেনে টেনে বলল, মরণ, এই শব্দটা তোমার মুখে জোশ লাগে শুনতে, আরেকবার বলবে? আপনি জানেন আপনাকে কি করতে ইচ্ছে করছে? জানলে তো বলেই ফেলতাম, তো জানি না যেহেতু বলে ফেলো। আপনাকে ইচ্ছে করছে কুচি কুচি করে কেটে লবণ ছাড়া রোদে শুকিয়ে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। নদীতে যেহেতু ভাসাবে তাহলে এত খাতির করার কি দরকার? সোজা আমাকে নিয়ে মধুচন্দ্রিমায় নিয়ে চলো, সেখানে গিয়ে নদীতে ফেলে দিবে। ভয়ানক ক্ষেপে গিয়ে দরজা শব্দ করে খুলে বের হয়ে স্পন্দনের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিয়ে বলল, মরণ। আশু সেই কখন থেকে বসে আছে, তাকে পাহারা দেওয়ার জন্য বসে আছে অন্ত। নীলু এইমাত্র ফোন দিয়ে জানালো সে কেন আসতে পারেনি। নীলুর কথা শুনে রাগে থ মেরে বসে আছে আশু। সুব্রতার হারিয়ে যাওয়ার ব্যাপার নিয়ে সে কিছু বলল না নীলুকে, শুধু মেয়েটা চিন্তা করবে 15 দিনের আগে হয়তো কিছু করা সম্ভব না। অন্তর কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আরে ওকে আসু। অন্তর কথায় জ্বলে উঠলো আশু। রাগে গজগজ করছে সে, দাঁতের সাথে দাঁত চেপে ধরে রাগান্বিত স্বরে বলতে লাগলো, নীলুর সাথে এমন কেন করেছেন? অবাক হয়ে প্রশ্ন করলো অন্তু। কি করেছি? ট্যুরে আসতে পারেনি কেন? স্পন্দন ভাইয়া আর আপনি নাকি ওকে মিথ্যে বলে রুমে আটকে রেখেছিলেন, কিন্তু কেন? দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল অন্তু, স্পন্দনের জন্য। ওনার জন্য কেন? এত পিছিয়ে কথা কেন বলো? বলছি না স্পন্দন ট্যুরে যেতে চেয়েছিল, তাও আবার সুব্রতার সাথে বসে। আর তোমরা 3 জন যাবে, তুমি যেহেতু আমার পাশে বসবে তাহলে নীলু আর সুব্রতা একত্রে বসবে, তাই বাধ্য হয়ে এই কাজটা করতে হলো। স্পন্দন ভাইয়া কেন এই কাজ করলো? আগেই তো বলেছি স্পন্দন সুব্রতাকে ভালোবাসে। ভালোবাসুক আর না বাসুক, আমার ফ্রেন্ডকে আটকে রাখার অধিকার কে দিয়েছে আপনাদের? ইচ্ছে করতেছে এক কলসি পানিতে আপনাকে চুবিয়ে খুন করতে, তেলাপোকার রোস্ট খাওয়াতে, টিকটিকের হাগুকে ঘি বানিয়ে আপনাকে খাওয়াতে, কয়লা জুস, মুলার জুস সব আপনাকে খাওয়াতে, বিয়ের সাথে জঙ্গলে হানিমুনে পাঠাতে ইচ্ছে করছে আপনাকে। আপনার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, আপনার আমি পচা পানিতে ফ্রিজে নর্দমায় ফেলে দিই। আশু আরো কিছু বলতে যাবে, তখন অন্তু চিৎকার দিয়ে বলতে লাগলো, ওই কেউ একে প্যাক করে টাইম মেশিনে করে পেতনি, সাতছুনি, ডাইনি বা ড্রেকুলার আমলে দিয়ে আয় তো। আর একটা কিছু লিখে দিয়ে আসবি যে আপনাদের বংশধর ভুল করে আমাদের সময় চলে এসেছে আর আমাদের মাথা নষ্ট করে ফেলেছে, এখন আপনাদের বংশধর আপনারা নিয়ে নিন। যত সব বাজে হোক। মাথা ধরে যাওয়াতে চলে গেল অন্তু। অন্তু কথা বোঝার চেষ্টা করলো বেশ কিছুক্ষণ ধরে। যখনই মাথায় ঢুকলো অন্তু কি বলছে, তখনই ওড়না কোমরে বেঁধে অন্তুর কাছে যেতে লাগলো। আজ কিছুতেই
অন্তু শান্তি নেই। এত বড় কথা, শাস্তি তো তাকে পেতেই হবে। পূর্ব সৌন্দর্যের লীলাভূমি, এক নিভৃত পল্লীতে গড়ে ওঠা ছোট্ট সোনার বাসে তৈরি দোতলা ঘর। ঘর মাটি থেকে অনেক উপরে, বোঝাই যাচ্ছে বৃষ্টি হলে পানিতে মেতে ওঠে এই উঠান। বৃষ্টি থেকে বসতঘর বাঁচানোর জন্যই সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে এই বিশেষ সুন্দর দেখতে ঘরগুলো। বাঁশ দিয়ে সুন্দর করে সিঁড়ি বানানো, যা দেখতে ময়ূর মতো। প্রথমে ভয় লাগলেও পরে আনন্দ অনুভূতি সৃষ্টি হবে মনে। শহরের প্রকৃতি অপরূপ সৌন্দর্য না থাকলেও গ্রাম অঞ্চল এখনো ধরে আছে প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যের ছোঁয়া। সুব্রতা ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে দেখলো সবে ভোর। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়েছে নাম জানা অজানা পাখির কিচিমিচির শব্দে ছুটে চলা। চলতে থাকে সারাদিন। থেকে থেকে আকাশে বুকে জাগে জাগে উঠতে থাকে অতিথি পাখির দল। অতিথি পাখি সাধারণত শীতকালে দেখা যায়, কিন্তু এইখানে এই সময়ে কয়েকটি অতিথি পাখি দেখে চমকে উঠল সুব্রতা। সাদা সাদা বক উঠছে আকাশে, সাদা ডানায় উড়তে থাকা বকের দল। পাখির কিচিরমিচির ডাকে মুখরিত হয়ে উঠল চারদিক। পিছন থেকে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে সুব্রতা। সে বুঝতে পারে স্পর্শ টাকার। মুচকি হেসে পিছনে তাকে মৃদুস্বরে বলতে লাগলো, এই যে মহারাজ, কিভাবে রুমে আসলেন? 8 বছরের ছেলেটি তার কথা বুঝলো না। সে মুচকি মুচকি হাসতে লাগলো। সুব্রতা ছেলেটির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। ছেলেটির নাম রাজা। সে আদর করে মহারাজা নাম দিয়েছে। গতকাল এই ছেলেটির সাথে তার বেশ জমেছে। লাজুক টাইপের ছেলেটি। সুব্রতা বারবার জিজ্ঞেস করছে কিভাবে রুমে আসছে, কিন্তু ছেলেটা এসেই যাচ্ছে। হঠাৎ কি সব বলল, যার অর্থ সুব্রতা বুঝলো না। মনে মনে আফসোসের সুরে বলল, একজন মানুষের সব দেশের ভাষা জানা উচিত। স্পন্দন, উনি তো কি সুন্দর ওদের ভাষা বুঝেন এবং বলতেও পারেন, আর আমি কিনা কিছুই পারি না। লজ্জা থাকা উচিত সুব্রতা তোর। সুব্রতার বিড়বিড় করা দেখে ছেলেটি আবারও মুচকি এসে দৌড় দিল। সুব্রতা ছেলেটির দিকে তাকিয়েই রইল। জানালার পাশে একটা পেয়ারা গাছ। ছেলেটি ইশারা করে বোঝালো সে পেয়ারা গাছে উঠে জানালা টপকে রুমে এসেছে। সুব্রতা হেসে চোখ দিয়ে ইশারা করলো, সে বুঝতে পেরেছে। পেয়ারা গাছ থেকে দুটো বড় বড় পেয়ারা সুব্রতা হাতে দিয়ে ইশারা করলো খাওয়ার জন্য। সুব্রতা অসহায় ভঙ্গিতে ইশারা করে বোঝালো সে ফ্রেশ হয়নি। ছেলেটি তখন সুব্রতার হাত টেনে নিয়ে বাহিরে নিয়ে চলে গেল। সুব্রতা গাছের উপরে পা ছোঁয়াতেই সুব্রতা নিচে উঠল। ইচ্ছে করছে সারা জীবন এখানেই থাকতে। কিছুটা হাঁটার পর পায়ের নিচে পানি অনুভব করলো সে। ছেলেটি ইশারা করে বোঝালো সামনে তাকানোর জন্য। পাহাড়ের গায়ে বেয়ে স্রোতের বেগে ছুটে আসছে ঝর্ণা। পাহাড়ের উপর তাকাতেই সুব্রতার মাথা ঘুরানো শুরু করলো, কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে পাহাড় কন্যার এই জলস্রোত। নিম গাছে ডালে নে সুব্রতা হাতে ধরিয়ে দিয়ে তাদের বাসায় বলল। সুব্রতা এবার কিছুটা বুঝলো। ছেলেটির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আমার দাঁত এমনিতেই শক্ত, দেখেছিস কি সাদা? আমার নামের সাথে দাঁতের কি বড্ড মিল। রাজা কি বুঝলো কে জানে, সেও হাসতে লাগলো। সুব্রতা একটু নিচে নেমে ঝর্ণা পানিতে মুখ ডুবিয়ে দিল। ফ্রেশ হবার পর পেয়ারা দুটো হাতে ধরিয়ে দিল সুব্রতার। সুব্রতা চোখ দুটো ছোট ছোট করে রাগী ভাব নিয়ে রাজার হাতে একটি পেয়ারা ধরিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, একটা তুমি খাবে আর একটা আমি। আসো পাহাড়ে উঠি। সুব্রতা কিছুটা উঠতেই হাঁপিয়ে গেল। রাজা দৌড়ে দৌড়ে উঠছে। হতাশ চোখে রাজার দিকে তাকিয়ে আছে সুব্রতা। তারও বড্ড ইচ্ছে করছে এইভাবে দৌড়াতে দৌড়াতে উঠতে, কিন্তু পাহাড়ের চূড়ায় তাকালেই তার বুক কেঁপে ওঠে। পা ধরে বসে পড়ল সুব্রতা। জোরে জোরে কান্না করছে সে। যেভাবেই হোক তাকে পাহাড়ের চূড়ায় উঠতেই হবে। রাজা হাত ধরে চোখে কান্না কান্না ভাব নিয়ে অনেক কিছু বলল। সুব্রতা বুঝতে না পেরে কান্না করেই যাচ্ছে। হঠাৎ সুব্রতার কোমরে কারো স্পর্শ পেতেই পিছনে তাকালো। স্পন্দন তাকে কুলে তুলে নিচ্ছে। ভয়ে একবার পাহাড়ের চূড়ায় আর একবার নিচের দিকে তাকিয়ে আটকে উঠল সে। দেখুন, এইখান থেকে পড়লে সোজা কবরে যেতে হবে। আমাকে নামান। 15 দিন যেহেতু থাকবো, তাই একটু একটু করে পাহাড়ে উঠবো। তাড়াহুড়ো করার কিছুই নেই। তার মানে 15 দিন পাহাড়ে থাকার চিন্তা তোমার? একটু একটু করে উঠবে, রাত এখানে কাটিয়ে দিবে। তাহলে বিয়ারের সঙ্গে পাঠিয়ে দেই। সাপ, তেলাপোকা, কুমির, পচা মাছকে জার্নি করবে। তাছাড়া তোমাদের দুজনকে বেশ মানাবে। বাজে কথা ছাড়া আপনার মুখে আর কোনো কথাই শুনি নাই।
জন্মের ঠিক পর আন্টি মধু দেয়নি। তোমাকেও দেয়নি মধু ওকে। এই দিক দিয়ে আমরা বেশ মিলে গেছি। সো কথা কম কাজ বেশি। সুব্রতা স্পন্দনের গলা জড়িয়ে ধরল। সুব্রতা হেঁটে চলছে স্পন্দনকে কোলে নিয়ে। রাজা জোরে জোরে হাসছে। অনেকটা পথ হাঁটার পর সুব্রতা পাহাড়ের দিকে আবারও তাকালো। নিচে থেকে যেমন উঁচু, এখনো ঠিক তেমন লাগছে। স্পন্দনের পুরো শরীর ঘামে ভিজে একাকার। ফর্সা মুখ দেখে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। এই প্রথম সুব্রতার স্পন্দনের জন্য খুব কষ্ট হচ্ছে, মায়াও লাগছে খুব। বাকিটুকু হেঁটে যেতে পারবো। আপনার খুব কষ্ট হচ্ছে? চুপ, একদম চুপ। আমাকে আমার মতো চলতে দাও, বাধা দিলে খবর আছে। সুব্রতা কথা বাড়ল না। স্পন্দন হাঁটতে হাঁটতে একদম পাহাড়ের চূড়ায় উঠল। সুব্রতাকে দাঁড় করিয়ে সবুজ গাছের উপর হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। সুব্রতা স্পন্দনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর ইউ ওকে? আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? পানি হবে একটু? কথাটা যেন সুব্রতার মনে তীরের মতো বাঁধল। রাজার দিকে তাকিয়ে ইশারা করে বোঝালো পানি চাচ্ছে। রাজা এক দৌড়ে চলে গেল পানি আনতে। পাহাড়ে বাতাস বইতে লাগলো, কিন্তু স্পন্দনের শরীর এখনো ঘামছে। ওড়না দিয়ে পাখা বানিয়ে বাতাস করতে লাগলো সুব্রতা। সুব্রতার ঘাম ওড়না দিয়ে পরিষ্কার করে এবার সে কাঁদতে শুরু করলো। কেন যেন তার মনে হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে, আপন কাউকে হারানোর কষ্ট। স্পন্দন ক্লান্ত মাখা কণ্ঠে বলল, আরে পাগলি, আমি ঠিক আছি। পানি পান করলেই চাঙ্গা হয়ে যাব। তাছাড়া তোমাকে না জ্বালিয়ে পুড়িয়ে আমি সহজে মরছি না। জানো, আমার নাতি নাতনির বিয়ে দিয়ে তাদের আন্ডা বাচ্চা থেকে আরো আন্ডা বাচ্চা দেখার ইচ্ছা। সো কান্না না করে তোমার শুভ্র রঙের ওড়না দিয়ে বাতাস করো আমায়। স্পন্দনের কথা শুনে আমারও কান্না করতে লাগলো সুব্রতা। স্পন্দনের সেই ধমকের কণ্ঠে বলা কথা, কিছুটা অভিমান, কিছুটা রাগ, কিছুটা দুষ্টুমি, কেয়ারিং, সেই কথাকে সে বড্ড মিস করছে। রাজা মাটির গ্লাসে পানি আনলো। এক চুমুকে সবটুকু সাবার করে ফেলল স্পন্দন। হাত পা ছড়িয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, শুভ্রতা, তোমার কোলে মাথা রাখতে পারি? আমার মাথায় হাত বুলিয়ে দিবে? সুব্রতা স্পন্দনের কথায় সায় দিল। ঘাসের উপরে বসে স্পন্দনের মাথা তার কোলে রেখে মাথায় হাত বোলাচ্ছে সুব্রতা। রাজা নানান ধরনের কথা বলছে, সেই কথা বাংলা রিপিট করছে স্পন্দন। সুব্রতার কথা আমার ওদের মতো করে বোঝাচ্ছে রাজাকে। এইভাবে চলে গেল 15 দিন। কথায় আছে, সময় কিংবা স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই স্পন্দন সুব্রতার একত্রে থাকাটাও বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না। হরতাল, অবরোধ সব মিটমাট। গ্রামের মানুষরাই ঢাকা যাবার বাস ধরে দিল। রাজা তো কান্না করে অবস্থা খারাপ করে ফেলেছে। কিছুই করার নেই, যার যেখানে থাকা উচিত তাকে সেখানে যেতে হবে। সুব্রতার বেশি কষ্ট হচ্ছিল রাজার জন্য। এই কয়েকদিনে রাজা ওর মন জয় করে ফেলেছে। ছোট্ট ভাইয়ের আসন নিয়েছিল রাজা। বাসে বসে আছে অন্তু এবং আশু। স্পন্দন ফোন দিয়ে জানিয়েছে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা যেন চলে যায়। এতদিন পর তাদের বুক থেকে পাহাড় সমান পাথর সরল ভেবেই শান্তির নিঃশ্বাস নিচ্ছে দুজন। আশু চট করে বলেই ফেলল, স্যার, আমাকে আপনার কেন পছন্দ না? আপনার কি গার্লফ্রেন্ড আছে? কোনো গার্লফ্রেন্ড নেই। তাছাড়া তোমাকে পছন্দ করি না কে বলেছে? তাহলে আমায় ইগনোর কেন করেন? তুমিই তো আমাকে ইগনোর করছো। প্রথমে স্পন্দনের কাছে গিয়েছো, ওইখানে পাত্তা না পেয়ে এখন এসেছো আমার কাছে। তাহলে পাত্তা কেন দেব? স্যার, স্পন্দন ভাই আমার ক্রাশ ছিল। সে ছিল মোহ, অল্প বয়সের আবেগ। তখন হয়তো ভালোবাসা কি আমি জানতাম না। যাকে ভালো লাগতো তাকেই ভাবতাম ভালোবাসি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি আমি কখনো প্রেমে পড়িনি। কিন্তু হ্যাঁ, আপনাকে অনেক পছন্দ করি। এই পছন্দ শুধু মোহ নয়, এটাই প্রেম মোহ। মোহ ত্যাগ করতে পারলেও প্রেম মোহ কখনো ত্যাগ করা যায় না। প্রতিদিন আপনি নামক মানুষটা নিয়ে ভাবলে সময় কিভাবে চলে যায় আমি বুঝি না। সব সময় আপনাকে নিয়ে ভাবতে ভালো লাগে। অল্প বয়সের আবেগের কারণে আমায় এত বড় শাস্তি দেওয়া কি আপনার ঠিক হবে মিস্টার স্যার? অন্তু হাসলো। সে এতদিন ধরে আসমানের মুখ থেকে এই কথাগুলো শুনতে চেয়েছিল। অবশেষে সে শুনতে পেরেছে। পিছনে একবার তাকিয়ে দেখলো সবাই যার যার মতো ব্যস্ত। এক হাতে আলতো করে আশুকে জোরে ধরে ফিসফিস করে বলল, আমি তো প্রথম দেখায় তোমাকে পছন্দ করে ফেলেছিলাম আশু। যখন জানলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ডের বোন, তখন থেকেই তোমার ভাইকে শালাবাবু ডেকে আসছি। তুমি কি জানো তোমার ভাই আমাদের এই সম্পর্কটা জানে? শুধু আশিক নয়, স্পন্দনও জানে। সেদিন স্পন্দন তোমায় থাপ্পড় দিত না, শুধুমাত্র আমার জন্য থাপ্পড় খেয়েছো তুমি।
তোমার হাব ভাব দেখে খুব কষ্টে ছিলাম আমি, জানো। তখন সিগারেট খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই দেখে স্পন্দন তোমার উপর খেপেছিল। যেদিন প্রপোজ করলে তাই রাগটা না দমিয়ে রেখে থাপ্পড় মারল, যেন ওর আশেপাশে না ঘুরো। আমার মতে বন্ধু হওয়া মানে স্পন্দনের মতো হওয়া উচিত। অন্তর কথা শুনে রেগে গিয়ে তার সেই ফেমাস মার্কা গালি দিতে লাগলো অন্তুকে। যখন ক্লান্ত হলো দেখলো অন্তু কানে ইয়ারফোন লাগিয়ে ইংলিশ গান শুনছে। রাগে অভিমানে জানালার দিকে তাকিয়ে রইল। অন্তু মুচকি হেসে আসর একটি হাতে কিস করে বসলো। কানে কাছে গিয়ে আবারও ফিসফিস করে বলল, ভালোবাসে এই দুষ্টু রানীকে। সুব্রতা বাসায় ফেরার এক সপ্তাহ পর সাকিবকে যেতে হলো বিদেশে। কাজের কারণেই তার যাওয়া। স্পন্দনকে প্রথম বলা হয়েছিল, কিন্তু সে যেতে রাজি হয়নি। তাই বাধ্য হয়েই যেতে হলো সাকিবকে। সাকিবকে ওইখানে থাকতে হবে 6 মাস। নীলু তো কেঁদে কেঁদে প্রায় পাগল হওয়ার উপক্রম। বহু কষ্টে তাকে বোঝালো সুব্রতা 6 মাস দেখতে দেখতে চলে যাবে। সাকিব ভাইয়া বিদেশ থেকে যদি ব্যবসায় উন্নতি করতে পারে তাহলে সাকিবের বাবা মা খুশি হয়ে তাদের দুজনের বিয়েটাও দিতে পারবে। সাকিবের কাছে চ্যালেঞ্জ এইটা। এর মাধ্যমে মা বাবার মনকে জয় করতে হবে। অবশেষে বুঝলো নীলু। সাকিব চলে গেল দূর অজানা দেশে। এভাবে চলতে চলতে প্রায় 3 মাস কেটে গেল। সুব্রতাকে নিয়ে যাওয়া আসা সব স্পন্দন করে। স্পন্দনের জন্য সুব্রতার মনে কিছু একটা হয়, কিন্তু কি হয় সুব্রতা জানে না। অন্তু আশু প্রেম জমে ক্ষীর। খুব তাড়াতাড়ি তারা বিয়ে করবে। নীলু এবং সাকিবের ফোনালাপে প্রেম চলছে। দিয়া এবং সুব্রতা মিলে শপিং করছে। সুব্রতা এখনো সাদা পোশাক পরে। দিয়া অনেক বড় একটা টেডি দেখে বায়না করলো সে ওইটা কিনবে। দোকানের সামনে এসে দাম দর করছে সুব্রতা। ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মহিলা এসে দাঁড়ালো সুব্রতার পাশে। সুব্রতাকে দেখে হাসি দিয়ে বলল, তুমি সুব্রতা? অজানা এক মহিলার মুখে নিজের নাম শুনে অবাক হওয়ারই কথা। সুব্রতা এবং দিয়াও বেশ অবাক হলো। আমার নাম কিভাবে জানলেন আপনি? তোমার ব্যাপারে অনেক কিছুই জানি আমি। যদি জানতে চাও আসো, কোথাও গিয়ে বসি, আর তোমাকে বলি কিভাবে তোমাকে জানি আমি। সুব্রতা দিয়ার দিকে তাকাতেই দিয়ার সম্মতি দিল। রেস্টুরেন্টের এক কোনায় গিয়ে বসলো তারা। সুব্রতার বলার আগেই মহিলাটি বলে উঠল, আমি আকাশ স্ত্রী। কত তুমি স্ত্রী তা বলতে পারছি না। আর এই মেয়েটিকে দেখছো, ও আকাশের মেয়ে। জানি না আকাশের কতগুলো বউ আছে আর কতগুলো বাচ্চা আছে। মহিলাটির মুখটি মলিন হয়ে গেল। সুব্রতার চোখে পানি চিকচিক করছে। সে কিছুতেই এই মহিলার কথা বিশ্বাস করতে পারছে না। আর পারবে বা কি করে? যাকে এত সম্মান এত ভালোবেসেছে তার নামে কেউ কথা কিভাবে বিশ্বাস করবে? মিথ্যা বলার একটা লিমিট আছে ম্যাম। আকাশ কখনো এমন কাজ করতে পারে না। আকাশের মতো ভালো লোক কখনো হবে না। মহিলাটি হেসে আবারও বলল, তুমি কি জানো আকাশ অ্যাক্সিডেন্ট করেনি? তাকে আমি খুন করেছি। কেন খুন করেছি জানো? যেদিন আকাশ মারা গিয়েছে সেদিন নিশ্চয়ই তোমাকে বলেছিল ঘুরতে যাবে। সুব্রতা ছলছল চোখে বলল, সেদিন ও তোমাকে পাচার করার জন্য নিয়ে যেত, ভালো দামে বিক্রিও করতো তোমাকে। আমাকেও তো বিক্রি করে দিয়েছিল। ভাগ্যিস আমার বাবা বড় ব্যবসায়ী, তাই বেঁচে যাই আমি। সেদিন আকাশের মুখে শুনেছিলাম সে এর আগে অনেক বিয়ে করেছে, মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে বিক্রি করে দিয়েছে। আমার বাচ্চা পৃথিবীতে আসার 3 মাস পর তোমাকে বিয়ে করে আকাশ। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আকাশকে আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে দিব না। আমি সব সময় আকাশের খোঁজ খবর রাখতাম। আকাশ জানতো না আমি তার সন্তানের মা। জানলে হয়তো ওর কিছু যায় আসতো না। যেদিন তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল সেদিনই তোমাদের বাসায় আমার লোক গিয়েছিল টিভি ঠিক করার জন্য। ও লোকগুলোকে বলল, তখনই আমি আকাশকে ফোন দিয়ে বলি তার সাথে আমার কথা আছে। আকাশ কী ভেবেছে জানা নেই আমার। সে আমার কথা মতোই আসে আমার বলা ঠিকানাতে। তার খাবারে আমি বিষ এবং নেশা জাতীয় ওষুধ দিয়ে তাকে প্রচুর রাগানোর চেষ্টা করি। আমার সাথে রাগ করে সে গাড়ি নিয়ে চলে যায়। একজন লোককে বলে গাড়িও নষ্ট করে দিই আমি। অতঃপর সমাপ্তি ঘটল আকাশ নামের বেঈমানের। এখন তুমি ভাবে তাহলে পুলিশ কেন বললো এটা অ্যাক্সিডেন্ট? মার্ডার কেস তো বোঝাই যায়। আকাশের মা বড্ড চালাক এক মহিলা।
সে জানে পুলিশ কেস করলে তার ছেলের মুখোশ আড়ালে করা খারাপ কাজকর্ম লোক জেনে যাবে। এতদিনের জমানো প্রচুর টাকা সব চলে যাবে পুলিশের হাতে। তাদের থাকতে হবে রাস্তায় কিংবা জেলে। তাই উনি ছেলের পোস্টমর্টেম করতে দেয়নি। আমিও বেঁচে যাই এই কারণে। আপনার কথা বিশ্বাস কেন করব আমি? হতে পারে আপনি মিথ্যা বলছেন। প্রমাণ ছাড়া আপনার কথা আমি একটুও বিশ্বাস করব না। প্রমাণ তো আমি এর সাথে নিয়ে ঘুরি না সুব্রতা। তুমি চাইলে আমি প্রমাণ আনতে পারি। কবে মিট করবে আমার সাথে বলো? সেদিনই আমাদের বিয়ের কাগজপত্র, বিয়ের ছবি, ভিডিও সব নিয়ে আসবো। সুব্রতা নেহাকে বলল কবে আসার জন্য। নেহাই হলো আকাশের সেই স্ত্রী। সুব্রতা বাচ্চাটির দিকে তাকালো। হ্যাঁ, আকাশের মতো চোখ, ঠোঁট, জোড়া ব্রু, যে কেউ দেখলে এক নজরে বিশ্বাস করবে মেয়েটি আকাশের। কিন্তু সুব্রতা বিশ্বাস করতে পারছে না, তার প্রমাণ চাই। রাতে খাবার টেবিলে সুব্রতাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো স্পন্দন, শুভ্রতা কোথায়? ডিনার করবে না? মিসেস সাবিনা বেগম মলিন সুরে স্পন্দনকে বলল নেহার ব্যাপারে। দিয়া সব বলেছে বাসায় এসে। স্পন্দন মায়ের মুখে কথাটা শুনে খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝতে পারছে না। হালকা খেয়ে সোজা সুব্রতার রুমে চলে গেল। জানালার পর্দার সরিয়ে আকাশের দিকে তাকিয়েছে সুব্রতা। পিছন থেকে ডাকলো স্পন্দন, শুভ্রতা। আচমকা সুব্রতা স্পন্দনের বুকে মাথা রেখে হামাও করে কেঁদে উঠল। স্পন্দন সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুব্রতা এই শান্তি স্থান পাওয়ার জন্যই ছটফট করছে। স্পন্দনের বুকে সে এখন শান্তি পায়। স্পন্দনকে তার এখন খুব কাছের একজন মনে হয়, যার কাছে সব শেয়ার করলে মন হালকা হয়। স্পন্দন সব জানা সত্ত্বেও জিজ্ঞেস করলো, কি হয়েছে? এনিথিং রং? কান্না মিশ্রিত কণ্ঠে বলল সুব্রতা। স্পন্দন খানিকটা চুপ থেকে স্বাভাবিকভাবেই বললে উঠল, তোমার সাথে আমিও যাব। হ্যাঁ, এটা ঠিক, আকাশকে আমি ঘৃণা করি, কিন্তু মৃত ব্যক্তির নামে মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না। জানি না আমি কে সত্যি আর কে মিথ্যা, তাই প্রমাণ আমিও দেখতে চাই। সুব্রতা ছলছল চোখে স্পন্দনকে ধন্যবাদ জানালো। রেস্টুরেন্টের একটি রুম বুক করেছে স্পন্দন। রুমের ভিতর বসে আছে নেহা, সুব্রতা, স্পন্দন এবং নেহার মেয়ে। নেহা একে একে সব কাগজপত্র, বিয়ের ছবি, বিয়ের আগে তাদের একসাথে ঘোরাঘুরি, বেড়ানো, নানান রোমান্টিক ছবি, বিয়ের ভিডিও, বিয়ের পর শ্বশুরবাড়িতে সংসার করা দুজনের ঘনিষ্ঠ কিছু ছবি, নারী পাচারের সাথে যুক্ত সকল ইনফরমেশন। স্পন্দন এসব দেখে রেগে আগুন। তার ভাবতেও কষ্ট হচ্ছে, আজ যদি আকাশ মারা না যেত তাহলে এতদিনে সুব্রতা নামক মেয়েটিও শেষ হয়ে যেত। ইচ্ছে করছে আকাশের লাশ কবর থেকে তুলে তাকে শাস্তি দেওয়ার জন্য। নিজের একটা নেহার উপরে প্রভাব করে বলল, আপনি এত কিছু জানেন, তাহলে বিয়েটা আটকালেন না কেন? আমার জানা মতে এই খবর আপনি জানতেন। সুব্রতার মামা মামিকে বলেছি আমি, কিন্তু ওনারা আমাকে বাসা থেকে অপমান করে বের করে দেয়, তাই আর বলা হয়নি। সত্যি বলতে আকাশের ব্যবহারে কেউ বুঝবে না ও খারাপ ছেলে। আমিও তো মরে যেতাম, কিন্তু আমার মেয়েটার কারণে বেঁচে আছি। আমার মেয়েকে আমি এমনভাবে গড়ে তুলব যেন কোনো খারাপ লোক তার আশেপাশে না আসতে পারে। সুব্রতার মুখে শব্দ হারিয়ে গেল। তার মানে আকাশ তাকে সেদিন সেই ইঙ্গিত দিয়েছিল? হ্যাঁ, তাই হবে। আকাশ বলেছিল তার ব্যাপারে সবকিছু যদি জানতে পারি সেদিন কি তাকে ভালোবাসতে পারবো। নেহা তার মেয়েকে নিয়ে চলে গেল। সুব্রতা স্পন্দনকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। এত বড় ধোঁকা সে সহ্য করতে পারেনি। এইভাবে চলে গেল। এখন তো সত্যি সত্যি মনে হচ্ছে আমি এই বাড়ির অদল বদল ছেলে। স্পন্দনের কথা শুনে হেসে উঠল সুব্রতা। স্পন্দনের হাতে চিমটি কেটে বলতে লাগলো, হিংসুটে লোক একটা, কিন্তু সাকিব ভাইয়া কখন আসবে? ওর আশাতে তোমার কি? আমার অনেক কিছুই। আপনার হেল্প কিন্তু লাগবে। কিসের হেল্প? ওইটা পরে বলবো, এখন আমি ফ্রেশ হয়ে আসি। শুভ্র, এই শুভ্র, যা, বাবা চলে গেল। এই মেয়েটা সব সময় কনফিউশনে রাখে আমাকে, বদ মেয়ে একটা। সাকিব রাতে বাসায় ফিরে অবাক হলো, মনে মনে খুব খুশি। তার মানে কি নীলের সাথে তার বিয়েটা ফাইনাল? এসে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে নীলজ্জের মতো বলতে লাগলো, তার মানে বিয়েটা আমার ফাইনাল, তাই তো? মিসেস সাবিনা বেগম মুচকি এসে উত্তর দিলেন, তার বলতে ফোন করে কত ইঙ্গিত দিয়েছিস বিয়ের ব্যাপারে, আমরা কি বুঝি না? আবার এটাও বলেছিস যেদিন তুই বাড়ি ফিরবি সেদিন যেন তোর ভালো একটা সারপ্রাইজ রেডি করে রাখি আমরা। তাই আমি আর তোর বাবা আজকে তোর জন্য সারপ্রাইজ রেডি করে রাখছি।
দুদিন পর তোরা সুব্রতার বিয়ে, এবার খুশি তো? সুব্রতা, স্পন্দন এবং সাকিব যেন আকাশ থেকে পড়ল। স্পন্দন তো রেগে বুম। সাকিব তখন জটপট করে বলল, এ কি বলছো আম্মু? সুব্রতা আমার ছোট বোনের মতো, তাছাড়া আমি একজনকে ভালোবাসি, তোমাকে বলেছি তার কথা। সাবিনা বেগম এবং ওনার হাজবেন্ড একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইলেন। পরাগ ভাষায় বলে উঠলেন মিসেস সাবিনা বেগম, সে অন্য ধর্মের, তুমি জানো এই বিয়েতে কিছুতেই সম্ভব না। যদি এই মেয়ে ধর্ম ত্যাগ করে তাহলে বিয়েতে আমরা রাজি, আর না হলে নয়। সাকিব এবং সুব্রতা ভালো করেই জানে নীলু কিছুতেই ধর্ম ত্যাগ করবে না, তাই সাকিব রাগের বশে বাসা থেকে বের হয়ে গেল। স্পন্দনের বাবা মা তো অবাক, তারা ভাবেনি এমন কিছু হবে। মিসেস সাবিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে ভয়ত কণ্ঠে বলল, আগামীকাল আত্মীয় স্বজন আসবে। সাকিব এটা কি করলো? এখন কি হবে? আমাদের নামে কেউ এতদিন বদনাম করতে পারেনি, কিন্তু এই ছেলের কারণে আজ আমাদের বদনাম হবে। লোক কি বলবে আমাদের? স্পন্দনের বাবা স্ত্রীর কথা শুনে কপাল কুঁচকালেন, লজ্জায় তাই পুরো শরীর ঘামছে। আবেগীময় চোখ নিয়ে স্পন্দনের দিকে তাকাতেই স্পন্দন হেসে বলল, শুভ্রতাকে আমি বিয়ে করব, তোমাদের চিন্তা করতে হবে না। কথাটা শুনে মিসেস সাবিনা বেগম এবং ওনার হাজবেন্ড খুশি হলেন। তারা সকলেই বিয়ের কাজ সেরে ফেলবেন বলে ঠিক করেছেন। স্পন্দনের মন আকাশের রঙের মতোই, রিস্ক তারা নিতে চান না। সুব্রতা নীরব দর্শকের মতো সব শুনছে, হ্যাঁ বা না সে কিছুই বলেনি। চুপচাপ বড়দের কথা শুনে নিজের রুমে চলে গেল সে। তবে স্পন্দন তাকে বিয়ে করবে তার বিশ্বাসই হচ্ছে না। মনে ভালো লাগে কাজ করছে তার। হতে পারে আকাশের মিথ্যা মোহ থেকে স্পন্দনের প্রেম মোহ তার মনে বেশি প্রভাব ফেলেছে। 10 দিনের মোহকে ত্যাগ করার জন্য স্পন্দনের প্রেম মোহ খুবই জরুরি তার। বাসরাতে চুপচাপ বসে আছে সুব্রতা। তড়িঘড়ি করেই বিয়ে দেওয়া হয় তাদের। সাকিব বিয়েতে আসেনি, তার কোনো খোঁজখবর নেই। কিছু আত্মীয় স্বজন এসেছে, তারা বিয়ের কাজ শেষ করে চলে গেছে। সকালে গায়ে হলুদ, বিজ্ঞানে মেহেন্দি, আর সন্ধ্যায় বিয়ের কাজ শেষ। স্পন্দন রুমে এসে সুব্রতার সামনে বসলো। কাবিনের টাকা সে আগেই পরিশোধ করে দিয়েছে। সুব্রতার অস্বস্তি বোধ কাটানোর জন্য স্পন্দন বলল, এই তুমি জানো তোমাকে দেখতে পেতনি লাগছে? সুব্রতা খেপে গিয়ে বলল, এই পেতনিকে তো বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। একটু আগে এই ডায়েরিটা পড়েছি মিস্টার জল্লাদ। চুন্নি মেয়ে একটা। বাই দ্য ওয়ে, কিভাবে খুঁজে পেলে? টমি দিয়েছে, সে তো এখন আমার সব কথা শুনে। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। বিয়ে হতে না হতেই তোমার দলে চলে গিয়েছে। সুব্রতা হাসলো। সেই হাসির দিকে তাকিয়ে রইল স্পন্দন। হঠাৎ সুব্রতার মন খারাপ হয়ে গেল, কান্না ভাব নিয়ে বলল, সাকিব ভাইয়া কোথায়? ওনার জন্য খুব কষ্ট হচ্ছে আমার, আজ আসেনি বাসায়। হতাশ কণ্ঠে বলল স্পন্দন। আমিও অনেক চেষ্টা করেছি খোঁজার, কিন্তু পাইনি। সমস্যা নেই, ভাইয়া ঠিকই আসবে। আমি খুঁজে আনবো ভাইয়াকে। তো মিস্টার জল্লাদ আসেন, আমরা আজ সারা রাত জেগে কার্টুন দেখি। আমার খুব ইচ্ছে ছিল বিয়ের প্রথম রাত কার্টুন, হরর মুভি এবং কমেডি মুভি দেখার। জো হুকুম মহারানী, আগে আসুন। নতুন জীবনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ভালো থাকার দোয়া চাই। আজ ওনার জন্যই আমরা একে অন্যকে পেয়েছি। নামাজ শেষে স্পন্দন সুব্রতার কপালে ভালোবাসার পরা শিখে দিয়ে বলল, তোমার চোখ চেয়েছি বলে এমন ডুবলো আমার চোখ। অমন অথই জলে রোজ আমার ডুব সাঁতারটা হোক। শোনো কাজল চোখের মেয়ে, আমি তোমার হব ঠিক। তুমি ভীষণ অকুল পাথার, আমি একরোখা নাবিক। শোনো জল ছলছল কাজল চোখের কন্যা সর্বনাশী, আমি তোমায় ভালোবাসি। এইভাবে চলতে চলতে আরো 1 সপ্তাহ চলে গেল, কিন্তু সাকিবের কোনো খোঁজ পাওয়া গেল না। এদিকে নীলের অবস্থা চোখে দেখা যাচ্ছে না, না খেয়ে মেয়েটা একদম শুকিয়ে গিয়েছে। হঠাৎ একদিন খবর এলো সাকিব অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশ লাশ এনে দাঁড় করালো বাসার সামনে। কান্নার রোল পড়ে গেল চারদিক। নীলু তো বিশ্বাসই করতে পারছে না। সাকিবের মৃত্যুর কথা শুনে সেও সুসাইড করে বসে, কিন্তু ভাগ্যবশত সে বেঁচে যায়। কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষের মতো না, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে। সাকিব এবং নীলুর ভালোবাসা কোনো নাম হয়নি। সব সম্পর্কে নাম হবে এমনটা তো নয়। কিছু কিছু সম্পর্ক নাম ছাড়াও থেকে যায়। সাকিব এবং নীলুর সম্পর্কও তেমন রয়ে গেল। একজন চলে গেল না ফেরার দেশে, আরেকজন পৃথিবীতে বেঁচে থেকেও না বেঁচে থাকার মতো রয়ে গেল। কান্না মিশ্রিত পরিবারে
এভাবেই আস্তে আস্তে কেটে গেল 1টি বছর। সবাই এখন প্রায় স্বাভাবিকভাবেই ফিরে আসতে পেরেছে। এদিকে শুভ্রতার স্পন্দনে ভালোবাসা দিন দিন আরও দৃঢ় হতে লাগলো। এভাবেই চলতে থাকলো তাদের খুনসুটি ভালোবাসার দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।